হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে প্রথমে 21শে ফেব্রুয়ারি, এই জন্য আমি যারা মহান 21শে ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য শাহাদত বরণ করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের অবদানের জন্য আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, তো এই জন্য তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি আমি। তো আমি গত সপ্তাহের ক্লাসে নন ওডোন্টোজেনিক টিউমার শুরু করেছিলাম। নন ওডোন্টোজেনিক টিউমারের ক্লাসিফিকেশন কি কি আছে এবং সেই সাথে কিছু নন ওডোন্টোজেনিক ইম্পর্টেন্ট টিউমার গুলো আলোচনা করছিলাম। তো নন ওডোন্টোজেনিক টিউমারের মধ্যে আরেকটা ক্লাসিফিকেশনে আসে ফাইব্রোওসিয়াস লেশন। হোয়াট ইজ ফাইব্রোওসিয়াস লেশন? ফাইব্রোওসিয়াস লেশনটা কি? ফাইব্রোওসিয়াস লেশন, এটা আমি মনে হয় আগের ক্লাসে একটু ডেফিনেশন বলছিলাম যে ইজ ওয়ান ইন হুইচ bone is replaced by cellular fibrous tissue। মানে বোনটা প্রথমে সেলুলার ফাইব্রাস টিস্যুতে চেঞ্জ হবে এবং তারপরে সেই ফাইব্রাস টিস্যুটা আবার ওভেন বোনে পরিণত হবে। সেই ওভেন বোনটা আস্তে আস্তে ল্যামেলার বোন এবং আস্তে আস্তে ভেরি ডেন্স অ্যামরফাস মিনারেলাইজেশন হয়ে যাবে। এটাই হচ্ছে ফাইব্রোসিয়াস লেশন। এখানে কি কি আছে আমরা দেখছিলাম। ফাইব্রাস ডিসপ্লাসিয়া। ফাইব্রাস ডিসপ্লাসিয়ার মধ্যে আবার দুই ধরনের আছে, একটা মনোস্টেটিক একটা পলিস্টেটিক। সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া, পেরিএপিক্যাল সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া, ফোকাল সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া, ফ্লোরিড সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া। ফাইব্রোসিয়াস নিওপ্লাজম, এর মধ্যে আছে সিমেন্টো ওসিফাইং ফাইব্রোমা। তো আমরা সাধারণত কমনলি যেটা দেখি এবং ডিসকাস করি সেটা হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া আর হচ্ছে ওসিফাইং ফাইব্রোমা। সিমেন্টোসিয়াস ডিসপ্লাসিয়া যেগুলো আছে এগুলো তোমরা বই থেকে দেখে নিবে। এগুলো খুব আনকমন, বাট মাঝে মাঝে এগুলো পাওয়া যায় আর কি। হ্যাঁ, এগুলো পাওয়া যায়। সো এগুলো একটু তোমরা বই থেকে দেখে নিবে। আমি মেইনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইব্রাস ডিসপ্লাসিয়া আর হচ্ছে সিমেন্টো ওসিফাইং ফাইব্রোমা বা ওসিফাইং ফাইব্রোমা। প্রথমে আসি ওসিফাইং ফাইব্রোমা। ওসিফাইং ফাইব্রোমা, এটা আমি আগে বলছি, যেটা লং বনেও হয়ে থাকে। যখন লং বনে হয় তখন এটা বোন ওসিফাইং ফাইব্রোমা সাধারণত বলে। আর আমরা যদি আমরা জ বনে হয় তাহলে আমরা সাধারণত বলি সিমেন্টো ওসিফাইং ফাইব্রোমা। জিনিসটা কাছাকাছি। এটা এক ধরনের ফাইব্রোসিয়াস লেশন, আনকমন, অত বেশি হয় না। পেইনলেস সোয়েলিং ইন দ্য ম্যান্ডিবুলার প্রিমোলার অর মোলার রিজন, মানে ম্যান্ডিবুলের পোস্টেরিয়র রিজনে হয়ে থাকে সাধারণত। সোয়েলিংটা থাকবে কিরকম? পেইনলেস, কোনো সাধারণত পেইন হয় না। পেশেন্ট ইউজুয়ালি বিটুইন 20 and 40 ইয়ার্স। ফিমেল সাধারণত মেল ফিমেল সমান অথবা ফিমেলদের কিছুটা বেশি হয়। কিছু বই লেখা আছে যে তোমার মেল ফিমেল ইকুয়াল, মেল ফিমেল আলাদা করে হবে, দেখা যায় না। আর কিছু বইতে আছে ফিমেল বেশি হয়। রেডিওগ্রাফটা বেশ ইম্পর্টেন্ট। ফাইব্রাস ডিসপ্লাসিয়া, সরি ওসিফাইং ফাইব্রোমা, it starts as a small radiolucency and expands slowly। মানে এক প্রাথমিক অবস্থায় কি থাকবে? এটা রেডিওলুসেন্সি থাকবে এবং সেটা স্লোলি এক্সপান্ড করবে। ক্যালসিফিকেশন ডেভেলপ সেন্ট্রালি অ্যাজ দ্য লেশন এনলার্জেস। লেশন আস্তে আস্তে যখন বড় হবে তখন এই লেশনটার সেন্টারে মানে মাঝখানে কি হবে? আস্তে আস্তে হোয়াইট হয়ে যাবে। কি জন্য? এগুলোতে ক্যালসিফিকেশন হওয়ার জন্য। মোস্ট বিকাম ডেন্সলি ক্যালসিফাইড লেটার, আস্তে আস্তে একেবারে ডেন্সলি ক্যালসিফাইড হয়ে যাবে। and appear largely radio opaque। তার মানে আমরা যদি লেশনটা প্রথম থেকে চিন্তা করি যে লেশনটা যদি ট্রিটমেন্ট না হয়, প্রথমে রেডিওলুসেন্সি থাকবে, তারপরে মিক্স টাইপের রেডিওলুসেন্সি থাকবে, মানে রেডিওলুসেন্সির মাঝখানে রেডিও ওপাসিটি থাকবে। আর যখন মানে আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবে তখন এটা পুরোপুরি ডেন্স হয়ে যাবে। এটা যে ন্যাচারাল যে বোন আছে সে বোনের চেয়ে আরো বেশি রেডিও ওপেক হয়ে যাবে। So খুব ইন্টারেস্টিং। At all stages the lesion has a sharply defined margin। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা
মানে মার্জিন থাকবে ওয়েল ডিফাইন্ড, যে মার্জিনটা সবসময় থাকবে, সব স্টেজে থাকবে, এবং সেই মার্জিনটা কিরকম, এ থিন রেডিওলুসেন্ট রিম সারাউন্ডেড বাই এ ন্যারো জোন অফ কর্টিকেশন, মানে সেই চারপাশে একটা রেডিওলুসেন্ট একটা রিম থাকবে, এবং সেই রিমটার পাশে যে একটা ন্যারো একটা জোন অফ কর্টিকেশন, মানে কর্টিকেটেড একটা জোন থাকবে। মেইনলি বাউন্ডারিটা, সোজা কথা, বাউন্ডারিটা ওয়েল ডিফাইন্ড হবে এবং একটা রেডিওলুসেন্ট রিম থাকবে। This circumscription is a key diagnostic feature. এগুলো দেখে আমরা আসলে ডায়াগনোসিস করতে পারি, and can be detected both radiographically and histologically. Histologically কিছু characteristics থাকে. Roots of related teeth can be displaced. Root displace সাধারণত রিজার্পশন হয় না, কিছুটা ডিসপ্লেস হতে পারে যে দাঁতের সাথে লাগানো আছে। এটা খুব একটা ভালো একটা এক্সরে, একটা ওসিফাইং ফাইব্রোমা, একটা দেখা যাচ্ছে মিক্স টাইপের রেডিও ওপাক রেডিওলুসেন্সি একটা লেশন, রেডিওলুসেন্স আবার রেডিও ওপাসিটি মিক্স আছে, ওয়েল ডিফাইন্ড একটা সুন্দর একটা আউটলাইন দেখা যাচ্ছে। এখানে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এটা রেডিওলুসেন্ট একটা রিম যেটা বলা হয়েছে সেটাও আছে, এবং রেডিওলুসেন্ট যে রিমের পাশে যে একটা কর্টিকেটেড লাইন, রেডিও ওপেক লাইন একটা, সেটাও আছে। এবং এই যে লেশনটা, এটা পুরাপুরি রেডিও লুসেন্টও না, আবার পুরাপুরি রেডিও ওপেক না, এর সেন্টারটা বেশ মানে ডেন্স হয়ে গেছে, রেডিও ওপেক হয়ে গেছে, একটা সাদা একটা ডিমের মতো একটা মনে হচ্ছে একটা কিছু বসে আছে, বা সাদা একটা তুলার মতো বসে আছে বলা যায়, কটন প্যাকের মতো মনে হচ্ছে, একটা পুরা সাদা। এইটার চারদিকে আবার পুরা এরিয়াটা কিন্তু বেশি রেডিও ওপেক না, রেডিও ওপেক, কিন্তু এই যে সেন্টার এরিয়াটা এটা বেশি রেডিও ওপেক। সো এটা একটা রেডিও ওপেক লেশন প্লাস রেডিওলুসেন্ট লেশন, দুটা বাজে মিক্স টাইপের লেশন একটা। এই লেশনটা একটা ওয়েল ডিফাইন্ড একটা মার্জিন আছে। সো এটা আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলতে পারি যে এটা মেবি একটা মানে ওসিফাইং ফাইব্রোমা লেশনটা হতে পারে। Histopathology. Initially, fibrous tissue with scanty calcification. Initially কি থাকবে? Fibrous tissue থাকবে with scanty calcification. Later, পরবর্তীতে কি হবে? Densely calcified nodules with little stroma. Trabeculae of oven bone with osteoblastic rimming. Calcification gradually grow, fuse and ultimately form a dense mass. সো এগুলো আসলে সামারির মতো করে লেখা আছে, তোমরা বই যখন ডিটেলস ডেসক্রিপশন আকারে পড়বে তখন হয়তো এটা আরো বেশি সুন্দর করে বুঝতে পারবে। ওসিফাইং ফাইব্রোমা এক ধরনের আসলে এটা ফাইব্রোসিয়াস লেশন মধ্যেও আছে, আবার এটা আমরা নিওপ্লাজম হিসেবেও আমরা এটা ট্রিটমেন্ট আমরা চিন্তা করি, যেটা একটা ট্রু নিওপ্লাজম, আবার অনেক সময় এটা ফাইব্রোসিয়াস লেশন মধ্যেও এটা পড়ে, দুইটার মধ্যেই পড়ে। সো এটা আমরা যদি অ্যাকচুয়ালি যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা ইনিউট্রেশন করতে পারি, বাট যদি লার্জ হয়ে যায় তাহলে আমরা রিসেকশনে আমাদের করতে হবে, আদারওয়াইজ এটা খুব বেশি রিকারেন্স রেট হয়, রিকারেন্স রেট কম। আমরা আসি ফাইব্রাস ডিসপ্লাসিয়া। সো হোয়াট ইজ ফাইব্রাস ডিসপ্লাসিয়া? এটা দুই ধরনের। আমরা প্রথমে মনোস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, মনোস্টেটিক মানে যেটা একটা সাইটে হবে, একটা সাইটে হলে সেটা আমরা বলবো মনোস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া। সাধারণত মনোস্টেটিকটা বেশি হয়, মানে পলিস্টেটিকের চাইতে। বনে সোয়েলিং, সোয়েলিং থাকবে বনে, পোরলি সার্কামস্ক্রাইবড, মানে এটা ওয়েল ডিফাইন্ড থাকবে না। স্টার্টস ইন চাইল্ডহুড, হ্যাঁ, মানে শৈশবে শুরু হবে, বাট ইউজুয়ালি আন্ডারগোজ অ্যারেস্ট ইন আর্লি অ্যাডাল্টহুড। একটু বয়স বাড়লে এটা আস্তে আস্তে এটা মানে বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, আর বাড়বে না।
দ্য জজ আর দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট সাইড। ম্যান্ডিবুল ম্যাক্সিলাতেই সাধারণত বেশি হয়ে থাকে হেড নেক রিজিয়নে, এবং অন্য জায়গাও হইতে পারে, অন্য বনেও হইতে পারে। এজ বিলো 20 ইয়ার্স মানে কম বয়সে হয়। হ্যাঁ, এখানে দেখাইছে মেল ফিমেল সমান, মেল ফিমেল সমান। পেইনলেস স্মুথ রাউন্ডেড সোয়েলিং, পেইনলেস স্মুথ রাউন্ডেড সোয়েলিং। ম্যাক্সিলাতে বেশি হয় ম্যান্ডিবুলের চাইতে। লার্জ, আমরা তাহলে ওসিফাইং ফাইবোমা দেখছিলাম যে ম্যান্ডিবুলে বেশি হয়। এটা যখন এটা লার্জ হয় তখন এটা অক্লুশনটা চেঞ্জ হয়ে যায় টু ডিসপ্লেসমেন্টের কারণে। লেশনস এফেক্টিং দ্য ম্যাক্সিলা, ম্যাক্সিলাতে যদি হয় মে স্প্রেড টু ইনভলভ কন্টিজিউয়াস স্কাল বোনস, মানে স্কাল বোনে যেতে পারে, অরবিটে যেতে পারে, স্কাল বেসে যেতে পারে। এটা অনেক অ্যাগ্রেসিভ হয়ে থাকে অনেক সময়, এটা অরবিটে যেতে পারে, তারপর বেস অফ দ্য স্কালেও এটা যেতে পারে। তখন আমরা এটা অনেক সময় বলি ক্রেনিওফেশিয়াল ফাইব্রাস ডিসপ্লাসিয়া। সো ফাইব্রাস ডিসপ্লাসিয়া বেশ অ্যাগ্রেসিভ একটা লেশন। এক্সরে করলে আমরা কি পাবো? এটাও আমরা ওসিফাই ফাইবার মতো আমরা 3টা স্টেজে চিন্তা করতে পারি। যেটা একটা আর্লি স্টেজে আমরা মানে যদি এক্সরে করি ফাইব্রাস ডিসপ্লাসিয়া তাহলে কিরকম পাবো, একটা ইন্টারমিডিয়েট স্টেজ আসলে কিরকম পাবো, আবার এই ফাইব্রাস ডিসপ্লাসিয়া যখন অনেক অ্যাডভান্স হয়ে যাবে তখন আমরা কি রকম পাবো দেখতে। আমরা দেখি আর্লিতে কি পাবো, রেডিওলুসেন্সি থাকবে, বাট পরবর্তীতে এটা রেডিও অপেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আসলে ওই আসিফাই ফাইবারের মতো যে প্রথমে এটাও কিন্তু রেডিওলুসেন্সি থাকবে, বাট পরে রেডিও অপেক হবে, কিন্তু পরবর্তীতে আসলে এটা কিছু মানে এই যখন রেডিও অপেকসিটি হয়, হ্যাঁ, তখন এটা কিছু স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক্স এর মতো অ্যাপিয়ার হয়। মানে কিছু কিছু পারসন বলে যে এটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স মতো হয়ে যায়। গ্রাউন্ড গ্লাস মানে এক্সরেতে দেখতে এটা মনে হয় যে একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, অথবা অরেঞ্জ পিল টেক্সচার এরকম দেখা যায়। The degree of radio opacity increases and late lesions are sclerotic, আস্তে আস্তে sclerotic হয়ে যাবে। Sometimes a fingerprint pattern of coarse trabeculae may be seen. তাহলে আমরা এগুলো পাইলাম যে গ্রাউন্ড গ্লাস, অরেঞ্জ পিল টেক্সচার, ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন, এই জিনিসগুলো এক্সরে একটা স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক্স। এই জিনিসগুলো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এক্সরে করলে কিরকম স্পেশালিস্ট ক্যারেক্টার্স পাওয়া যায়। গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স, ফিঙ্গারপ্রিন্ট অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। কি ফিচার্স, হোয়াট আর দ্য কি ফিচার্স, এটা দেখো ইন্টারেস্টিং। দ্যাট দ্য মার্জিনস মার্জ imperceptibly with the surrounding normal bone, মানে এখানে মার্জিনটা ওয়েল ডিফাইন থাকে না। মার্জিনটা টিউমারের মার্জিনটা যে মানে নর্মাল যে বোনটার মার্জিনটা এটা এমন ভাবে মার্জ করে যে এটা যে টিউমার আর নর্মাল বোনের যে একটা বাউন্ডারি সেটা আর থাকে না, এটা বোঝা যায় না কোথায় টিউমারটা শেষ হয়ে গেছে। সো আমরা আসলে এই দুইটা কিন্তু অনেক সময় ডিফারেন্সও জানতে চাই যে ওসিফাইং ফাইবোমা আর ফাইব্রাস ডিসপ্লাসিয়ার ডিফারেন্সটা কি। আমরা মানে এখান থেকে আমরা ডিফারেন্স আমরা বের করতে পারবো যে ওসিফাইং ফাইবোমা সাইট কোথায় বেশি হয়, ম্যাক্সিলাতে বেশি হয় ফাইব্রাস ডিসপ্লাসিয়া। তারপর ওসিফাইং ফাইবোমা একটা টিউমার, এটা কিন্তু এটা টিউমার না, ফাইব্রাস ডিসপ্লাসিয়া ট্রু নিওপ্লাজম না। তারপরে ফাইব্রাস ডিসপ্লাসিয়া কিন্তু কম বয়সে হয় একবারে, আর ওইটা একটু অ্যাডাল্টে হয়। তো তারপরে আমরা মানে এক্সরেতে যদি আমরা বলি যে এটা তোমার খুব সুন্দর ওয়েল ডিফাইন্ড আউটলাইন থাকে ওসিফাইং ফাইবোমা, কিন্তু ফাইব্রাস ডিসপ্লাসিয়া আউটলাইন ওয়েল ডিফাইন্ড থাকে না। হ্যাঁ, আরো ডিফারেন্স আছে, এটা আমি হিস্টোপ্যাথোলজিক্যাল ডিফারেন্স এবং ট্রিটমেন্টের ডিফারেন্স আছে। হিস্টোপ্যাথোলজিতে ওখানে অস্টিওব্লাস্টিক রিমিং পাওয়া যায়, কিন্তু এখানে অস্টিওব্লাস্টিক রিমিং থাকে না। এখানে কি থাকে, লুজ সেলুলার fibrous tissue containing slender trabeculae of open bone. Osteoblasts are scattered throughout the substance of trabeculae rather than surrounding them. rim হিসেবে থাকে না। The bone remains open in type for many years, and lamellar bone is seen only in old inactive lesion.
জায়ান্ট সেলস মে বি সাউন্ড, ওখানে জায়ান্ট সেল থাকে না, এখানে জায়ান্ট সেল পাওয়া যেতে পারে। আরো বইয়ে লেখা আছে অনেক সময় যে এই যে বনি ট্রাবিকুলি গুলা, হ্যাঁ, ওস্টিওগুলা, বনি ট্রাবিকুলি গুলা বিভিন্ন মানে অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে থাকে যে এখানে ফাইব্রাস ডিসপ্লাসিয়াতে বনি ট্রাবিকুলি গুলা এমন ভাবে থাকে যে এটা দেখতে অনেক সময় চাইনিজ লেটার, চাইনিজ যে অক্ষরগুলা সেই চাইনিজ অক্ষরের মতো সাজানো থাকে। হ্যাঁ, এই জিনিসটা অনেক সময় অনেকে জানতে চায় যে তোমার ফাইব্রাস ডিসপ্লাসিয়ার হিস্টোপ্যাথোলজিতে যে বনি ট্রাবেকুলি গুলা এমন ভাবে সাজানো থাকে যে এটা দেখে চাইনিজ লেটার, চাইনিজ যে আঁকা বাঁকা দেখা তেরা লেখা যে অক্ষরগুলা সেই চাইনিজ লেটারের মতো এটা অ্যাপিয়ারেন্স হয়, হিস্টোপ্যাথোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ ফাইব্রাস ডিসপ্লাসিয়া। খুবই ইন্টারেস্টিং, চাইনিজ লেটার প্যাটার্ন। এটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেহেতু এটা সেলফ লিমিটিং একটা ডিজিজ, মানে এটা যখন বয়স গ্রোথ যখন শেষ হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায় বোন, তখন এটা আর বাড়ে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে 25 বছর বয়স, বয়স 20-এর উপরে গেলে 25 বছর যখন এটা বাড়বে না এক সময়, মানে তখন এটা সেলফ লিমিটিং হয়ে যায়, এটা আর বাড়ে না। সো কাজে আমরা যদি এটা আমরা হিস্টোপ্যাথোলজিক্যালি যদি আমরা বায়োপসি করে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যেটা আসলে ফাইব্রাস ডিসপ্লাসিয়া, তাহলে এটা কোনো ট্রিটমেন্ট দরকার নেই। এজন্য আমরা ইনসিশনাল বায়োপসি করে আমরা আসলে ডিজিজটা ডায়াগনোসিস করব, তাহলে এটা আমাদের খুব বড় একটা লাভ হবে। কারণ আমরা অনেক সময় ডায়াগনোসিস না করে, হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস না করে যদি ট্রিটমেন্ট করি, তাহলে একটা ওভার ট্রিটমেন্ট হয়ে যাবে। এটা কি হবে তখন? ওভার ট্রিটমেন্ট হয়ে যাবে বা মেল ট্রিটমেন্ট হয়ে যাবে। কারণ আমরা জানি যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া কোনো ট্রিটমেন্ট প্রয়োজন নেই, কিন্তু যদি দেখা যায় খুব বেশি মানে অ্যাগ্রেসিভ, খুব বেশি ডিসফিগার হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? এটা আমরা আসলে রিকন্টুরিং করতে পারি। রিকন্টুরিং মানে হয়তো দেখা যাচ্ছে এক পাশে বেশি উঁচু হয়ে গেছে, এটা আমরা ঘষে এটা আস্তে আস্তে এটা মানে অপোজিট সাইডের মতো যেন দেখতে হয় সেরকম আমরা করে দিলাম, এটাকে আমরা বলতে পারি রিকন্টুরিং। বাট দিস শুড বি ডিলেড আনটিল দ্য প্রসেস হ্যাজ বিকাম ইনঅ্যাক্টিভ, মানে এটা আসলে যখন ইনঅ্যাক্টিভ হবে, লেশনটা আস্তে আস্তে তো বাড়তেছে, তখন করা উচিত, না হলে আবার আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ, তখন পরে আবার দেখতে খারাপ হয়ে যাবে। ইউজুয়ালি অ্যারাউন্ড দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ডিকেড, এটা বয়স যখন সেকেন্ড ডিকেডের শেষের দিকে, হ্যাঁ, 30 বছরের কাছাকাছি হয়ে যাবে, 27, 8, 9, তখন এটা করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা একটা নির্দিষ্ট সময় পরে এটা বাড়বে না। সো এটা তোমার কোনো ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু যে লেশনটা ডিসফিগারিং, মানে এটা বেশি মানে বড় হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, তখন একটা নির্দিষ্ট সময় পরে আমরা এটাকে কি করবো, এটা নির্দিষ্ট সময় পরে এটাকে আমরা মানে এক্সিশনও করবো না, এটা আমরা ইনিগ্রেশনও করবো না, এটা আমরা কি করবো, রিকন্টুরিং করবো, মানে এটা অপোজিট সাইডের মতো দেখতে যেন হয়, এই জন্য আমরা এর শেপটা এটা ঠিক করবো। সেকেন্ড ভ্যারাইটির যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া দেখবো সেটা হচ্ছে পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, যেটা আসলে তোমার মাল্টিপল মনে হয়। এটা রেয়ার একটা ডিজিজ, এটা ফিমেলে বেশি হয়, 50% হয় হেড নেক রিজনে, সিনড্রোম অ্যাসোসিয়েটেড, মানে এটা একটা সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েশন থাকে। এটা রেডিওগ্রাফ, হিস্টোপ্যাথোলজি ট্রিটমেন্ট সেম এজ মনোস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া। সো আমরা দেখি কিছু সিনড্রোম, যে এই যে আমরা পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া দেখলাম, এটার সাথে কিছু সিনড্রোম থাকে সাধারণত। সেই সিনড্রোম গুলা কি কি হইতে পারে? একটা যেমন অলব্রাইট সিনড্রোম, অলব্রাইট সিনড্রোম, আর একটা নাম হচ্ছে ম্যাকিউন অলব্রাইট সিনড্রোম। হোয়াট ইজ দি সিনড্রোম? ইট কম্প্রাইজেস পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, মানে ফাইব্রাস ডিসপ্লাসিয়া থাকবে পলিস্টেটিক, এবং স্কিন পিগমেন্টেশন, মানে স্কিনের পিগমেন্টেশন থাকবে, and endocrine abnormalities, endocrine problem থাকবে। endocrine dysfunction is usually manifest as precocious puberty, মানে আগে puberty হয়ে যাবে, but other thyroid, pituitary and adrenal anomalies may develop, including
malignant neoplasm. তাহলে what is Albright syndrome বা McCune-Albright syndrome? McCune-Albright syndrome comprises polycystic fibrous dysplasia, skin pigmentation, and endocrine abnormalities. Endocrine dysfunction is usually manifest as precocious puberty, but other thyroid, pituitary, and adrenal anomalies may develop, including malignant neoplasm. তাহলে এই সিনড্রোমটা অনেক সময় শর্ট নোট হিসেবে থাকতে পারে, ভাইভাতে ধরে, এই তোমরা এটা ভালো করে পড়ে নিবা। আরেকটা সিনড্রোম আছে জেফে লিসেনস্টেইন সিনড্রোম। লিসেনস্টেইন একটা দেশের নাম, সেখানে সেই নামে এটা সিনড্রোমটা। এই কম্প্রাইজেস, এটা কি কি আছে এখানে, এখানে দেখো ওটার মতোই, শুধু এখানে দুইটা থাকবে। ওখানে যেরকম ছিল এন্ডোক্রাইন ডিসফাংশন ছিল, এখানে কোনো এন্ডোক্রাইনের ডিসফাংশন নাই, অর্থাৎ ইট কম্প্রাইজেস পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া আর স্কিন পিগমেন্টেশন। যেসব পেশেন্টের পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, স্কিন পিগমেন্টেশন থাকবে, সেই সব পেশেন্টের সিনড্রোমকে আমরা বলবো জেফে লিসেনস্টেইন সিনড্রোম। আর যেসব পেশেন্টের পলিস্টেটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া সাথে স্কিন পিগমেন্টেশন এবং সাথে এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস থাকবে, সেই পেশেন্টগুলোর সিনড্রোমকে আমরা বলবো অলব্রাইট সিনড্রোম বা ম্যাকিউন-অলব্রাইট সিনড্রোম। এখানে ফাইব্রোওসিয়াস লেশন নিয়ে লাস্ট ছিল আমার। এই নন ওডোন্টোজেনিক টিউমারের মধ্যে এটা আসলে বিনাইন টিউমার, আর বাকি যেগুলো ম্যালিগনেন্ট টিউমার এখানে আছে, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, তারপরে হচ্ছে ইউইংস সার্কোমা, মাল্টিফোকাল মাইলোমা, মাল্টিপল মাইলোমা, তারপরে হচ্ছে ল্যাঙ্গারেন সেল হিস্টোসাইটোসিস, এগুলো আসলে তোমার ইয়েতে চলে আসবে, আমার ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য জ, এই চ্যাপ্টারের মধ্যে এটা তখন চলে আসবে। তোমরা এর সাথে দেখে নিবা, যেটা আমি তো বললাম যে তোমার সিমেন্টো ওসিয়াস ডিসপ্লাসিয়া, যেটা ফোকাল পেরিপিক্যাল, আর হচ্ছে তোমার ফ্লোরিড, এটা দেখে নিবা, আর হচ্ছে হেমানজিওমা, আর হচ্ছে মেলানোটিক নিউরো এক্টোডার্মাল টিউমার। এগুলো অনেক সময় শর্ট নোট আসে, এইগুলো দেখে নিবা। আমি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো টিউমার ছিল সেগুলো আলোচনা করছি, যেমন ওসিফাইং ফাইব্রোমা, সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানোমা, অস্টিওমা, তারপর হচ্ছে তোমার এছাড়া ফাইব্রাস ডিসপ্লাসিয়া, সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানোমা। তো নন অটোটোজেনিক বিনাইন টিউমারের মধ্যে এই টিউমারগুলো ইম্পর্টেন্ট ছিল। তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাস ছুটির দিনে আমি এখানেই শেষ করছি। তোমরা নন অটোটোজেনিক টিউমার, বিনাইন টিউমার আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।